চ্যাপ্টার 2 এবং পার্টও 2 আগের দিন যেগুলো আলোচনা হয়ে গেছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কি, তারপরে স্মরণ কি, তারপরে বেগ কি, দ্রুতি কি, মন্দন কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকে যেটা জানবো সেটা হচ্ছে বল সম্পর্কে জানতে হবে। বল কি জিনিস এটা আগের ক্লাসে জিনিস, তাও আমরা আজকের ক্লাসে জানবো, কারণ কমপ্লিটলি যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই তাহলে পুরনো জিনিসও জানতে হবে এবং নতুন জিনিসও জানতে হবে। তার জন্য জানতেই হবে বল সম্পর্কে ধারণা, এবং তার সাথে গতি কী জিনিস সেটাও জানবো। আর সময় ব্যাপারটা তো আমরা জানি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে বল কী জিনিস। বল কী জিনিস? বল কথাটার সাথে আমরা প্রতিনিয়ত জড়িত। প্রতিদিনের জীবনে আমাদের বল জিনিসটা আমরা ইউজ করি, কিন্তু এই জিনিসটাকেই যদি আমরা ভালো করে বলি যে সংজ্ঞার ভাষায় বলো বা একটু সায়েন্টিফিক্যালি বলো, তাহলে প্রবলেম হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু বলের কনসেপ্ট, বল কী জিনিস, সেই জিনিসটা বা বিষয়বস্তুটা আমাদের মাথায় আছে। তো যদি সহজে বলি, একদম সহজ ওয়েতে, তাহলে বল কি? বল হলো, দেখা হলো এই একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির, তো জায়গায় দাঁড়িয়ে আছে মানে স্থির, রেস্ট নিচ্ছে, এ রেস্টে আছে। আমরা বস্তুটাকে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে এই স্থির বস্তুটা গতিশীল হবে, অর্থাৎ চলতে শুরু করবে। বা এই বস্তুটা যদি গতিশীল হতো, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা তার গতি হ্রাস পেত বা গতি আরও বাড়তো। দুটোই হতে পারে। গতিশীল বস্তুর ক্ষেত্রে গতি কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে। কেন কমতে পারে, বাড়তে পারে? কথার কথা, যদি আমরা একটা গাড়ির কথা বলি, তাহলে একটা গাড়ি কিন্তু গতিশীল। ওই অবস্থায় গাড়িটার আমরা গতি বাড়াতেও পারি আবার কমাতেও পারি। ওই গাড়িটার গতি কমানো বা বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, সেটা ইঞ্জিনের মাধ্যমে করছি, সেটা আলাদা ব্যাপার। আমরা নিজেরা পরিচালনা করে সেটা করাচ্ছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সিস্টেমটা বা বিষয়টা কিন্তু এইরকমই হয়। তাই বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে গতিশীল বস্তুর গতি বাড়ছে বা কমছে। এই সমস্ত ঘটনা বাইরে থেকে যে জিনিসটা প্রয়োগ করার ফলে হয়ে থাকে তাকেই বল বলা হয়, তাকেই বল বলে। সংজ্ঞাটা আমি লিখছি, স্ক্রিনে উঠছে, লিখে নাও। এই বল সম্পর্কে যদি আর দুই একটা কথা বলি, বলের একক হয়, বলের এসআই একক হয় আর সিজিএস একক হয়। মূলত আমরা এসআই একক সম্পর্কে জানলেই যথেষ্ট বলের, কারণ এখনো পর্যন্ত সিজিএস একক সম্পর্কে তোমাদের অতটা ধারণা দেওয়া হয়নি। তার জন্য এসআই একক সম্পর্কে বললেই যথেষ্ট। বলের এসআই একক কি? নিউটন। আমি এই বলের সংজ্ঞাটা আগে থেকেই বলে দিচ্ছি। নিউটনের যে 3টে গতিসূত্র আছে, এরপরে আমরা পড়ব। নিউটন বলে একজন বিজ্ঞানী আছেন, তো তিনি 3টে গতিসূত্র আবিষ্কার করেছিলেন বা করেছিলেন, হ্যাঁ 5টারই ঘটনা করেছিলেন। তো সেই 3টে গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই। এই বলের ধারণাটা পাই। তো আমরা ওই 3টে গতিসূত্র পড়ার আগেই আমরা বলটা পড়ে নিলাম ইতিমধ্যে। তো বলের এসআই একক হলো নিউটন। আর সিজিএস একক কি জিনিস? সিজিএস একক মানে কি বলের? সিজিএস একক হলো ডাইন। সিজিএস একক হলো ডাইন। এই হলো বলের এসআই একক এবং সিজিএস একক। মূলত আমরা এসআই এককটা মনে রাখলেই যথেষ্ট, সিজিএস একক জানার প্রয়োজন নেই। এটা আমার সেফটির জন্য, আমি যাতে পরবর্তীকালে যাতে কেউ এসে না বলতে পারে যে আপনি সিজিএস একক করাননি, তার জন্য আমি সেফটির জন্য এটা দিয়ে দিয়েছি, আর কিছুই না। বলকে আমরা দুটো ভাগে প্রয়োগ করতে পারি। একটা স্পর্শ করে বল প্রয়োগ করতে পারি। কোন একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করব। তা সেই বস্তুটার বল প্রয়োগ করার জন্য সেই বস্তুটাকে আমাদের স্পর্শ করতে হতে হবে, অথবা স্পর্শ ছাড়াই আমরা তার উপরে বল প্রয়োগ করতে পারি। স্পর্শ করে বলতে কি বোঝাচ্ছে? মানে টাচ করে তার উপরে বল প্রয়োগ করতে পারি, আর টাচ না করেও তার উপরে বল প্রয়োগ করতে পারি। কোনো একটা বস্তুকে যদি আমরা স্পর্শ করে তার উপরে বল প্রয়োগ করি, তখন আমরা সেই বলটাকে বলতে পারি স্পর্শ বল। আর যদি স্পর্শ ছাড়া, মানে টাচ করব না, টাচ না করে তার উপরে বল প্রয়োগ করে দেবো, তাহলে সেটাকে বলা হচ্ছে স্পর্শহীন বল। কি বল বলা হলো? স্পর্শ বল এবং স্পর্শহীন বল। স্পর্শ মানে তো বুঝলাম যে টাচ করা, ছুঁয়ে রাখা। আর বল বলতে তো জানি, স্পর্শ কথাটার সাথে যখন হীন কথাটা যুক্ত হবে, হীন কথাটার অর্থ হলো
নয় বা না, অর্থাৎ স্পর্শ নয় বল, মানে স্পর্শ ছাড়া বল, স্পর্শ না করা বল, স্পর্শ না করে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে স্পর্শহীন বল। তো আমরা যদি সংজ্ঞায় বলি যে স্পর্শ বল কাকে বলে, স্পর্শহীন বল কাকে বলে, তাহলে কি বলবো? কোনো বস্তুকে স্পর্শ করে যদি আমরা তার উপরে বল প্রয়োগ করতে পারি তখন তাকে স্পর্শ বল বলা হয়। আর কোনো বস্তুকে যদি আমরা স্পর্শ না করে তার উপরে বল প্রয়োগ করতে পারি তাকে স্পর্শহীন বল বলা হয়। এইবার প্রশ্ন, স্পর্শ বল তো আমরা বুঝলাম, যে কোনো জিনিসের আমরা তার উপরে বল প্রয়োগ করতে গেলে যদি এই বস্তু দুটোকে যদি আমি বল প্রয়োগ করতে যাই তাহলে একে আমরা স্পর্শ করতেই হবে। কিন্তু এমন কি কিছু আছে যাকে স্পর্শ না করে তার উপরে বল প্রয়োগ করতে পারবো? হ্যাঁ আছে, যেহেতু টপিকটা আছে তার মানে তো অবভিয়াসলি আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কি আছে আমাদের তো জানতে হবে। সেটা হলো চুম্বক আর লোহা একটা এক্সাম্পল। আমরা যদি চুম্বকের পাশে কোনো লোহাকে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু টাচ না করলেও সেটা একে অপরের সাথে আকর্ষণ করছে, অর্থাৎ কাছাকাছি চলে আসছে, ফলে বল প্রয়োগ হচ্ছে। এছাড়া আর কি হতে পারে? আমাদের পৃথিবী তার কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকেই টানে। আমাদের বায়ুমণ্ডল, পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের মধ্যে যা কিছুই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এই যে টানার জন্য যে বল প্রয়োগটা হচ্ছে, অর্থাৎ এই যে অভিকর্ষ বলটা, এই অভিকর্ষ বলের কিন্তু কোনো স্পর্শ করা লাগছে না, তার মানে এটাও কিন্তু একটা স্পর্শহীন বল। তাহলে স্পর্শহীন বলে দুটো আমরা এক্সাম্পল পেয়ে গেলাম, একটা চুম্বকের পাশে কোনো একটা মানে চুম্বক পদার্থ এবং চুম্বক একে অপরকে আকর্ষণ করে, অ্যাজ ওয়েল অ্যাজ আর কি ওই অভিকর্ষ বল, পৃথিবী তার বায়ুমণ্ডলের মধ্যে থাকা সমস্ত জিনিসকেই টানছে, ফলে সেখানটা একটা অদৃশ্য একটা বল প্রয়োগ হচ্ছে, যেটা স্পর্শহীন বলের একটা উদাহরণ। অভিকর্ষ বল যদি কাকে বলে জিজ্ঞাসা করবে না, আমি একটু মানে বোঝার জন্য বলে দিচ্ছি। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা সমস্ত জিনিসকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। পৃথিবী তো এটা ধরে নিলাম, এটা পৃথিবীর আমরা বাস করি উপরে পৃষ্ঠে, হ্যাঁ, গাছপালা, বাড়ি ঘর, নদী নালা যা কিছু আছে সবই উপরের পৃষ্ঠে। তো এই জায়গায় এখান থেকে অনেক কিলোমিটার পর্যন্ত, প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা বায়ুমণ্ডলের স্তর থাকে, একটা না অনেকগুলো স্তর থাকে। তো সেই স্তরগুলোর মধ্যে তো এই বায়ুমণ্ডলের মধ্যে যাই কিছু আসুক না কেন, কোনো পাথরের টুকরো, লোহা, লক্কর, যা কিছু আসুক না কেন, মানুষ, প্রাণী, যা গাছপালা, হ্যানত্যান যা কিছু আছে সব কিছুকেই পৃথিবীর কেন্দ্র বলতেই মাঝখান, পৃথিবীর কেন্দ্র তার নিজের দিকে টানছে। মানে এখানে যদি একটা বস্তু থাকে তাহলে পৃথিবী এই বস্তুটাকে নিজের দিকে টানছে। এই টানার যে বলটা, এই বলটাকে অভিকর্ষ বল বলা হয়। কি বল বলা হয়? অভিকর্ষ বল বলা হয়। ক্লিয়ার হলো? এই অভিকর্ষ বলটা একটা স্পর্শহীন বল, স্বাভাবিক ব্যাপার। কারণ তুমি যদি এখন গাছে উঠে গাছের থেকে বাই চান্স হাত ফসকে পড়ে গেছো, মানে বেশি উঁচু না, নিচু ডাল থেকে পড়ে গেছো, তাহলে এখানে পড়ে যাওয়ার সময় কিন্তু তুমি গাছের থেকে নিচেই পড়েছো, উপর দিকে চলে যাওনি। কারণ কি? কারণ ওই অভিকর্ষ বলের জন্য। ঠিক আছে, হয়ে গেল অভিকর্ষ বল। আর চৌম্বক পদার্থ, মানে চৌম্বক পদার্থ কাকে বলে একটু বলি। চৌম্বক পদার্থ কি? চৌম্বক পদার্থ হচ্ছে চুম্বক। এখানে কিন্তু চৌম্বক বলছি না, এটা কিন্তু চৌম্বক পদার্থের মধ্যে যেটার কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে চুম্বক। আমরা বাড়িতে যেটা ইউজ করি, মানে বাড়িতে বলতে কি, যে কোনো স্পিকারের পেছনে থাকে যেটা চুম্বক, তা সেই চুম্বকটা যে বস্তুকে আকর্ষণ করে এবং চুম্বকের পাশে রাখলে, মানে স্পর্শ করে রাখলে ওই বস্তুটাও চুম্বকে পরিণত হয়, সেই সমস্ত পদার্থকে, বস্তু বলবো না, সেই সমস্ত পদার্থকে আমরা চৌম্বক পদার্থ বলি। বোঝা গেল? মানে এটা দেখালো চৌম্বক, এই চৌম্বকের পাশে একটা লোহা, এই লোহাটা তো চৌম্বককে আকর্ষণ করে। এই লোহাটাকে যদি আমি চুম্বকের সাথে আটকে রেখে দিই, দুটোকে যদি জুড়ে রেখে দিই, তাহলে লোহাটাও আস্তে আস্তে চুম্বকে পরিণত হয়। তো যে সমস্ত বস্তুর, অর্থাৎ এই লোহার মতন যাদের এরকম ক্ষমতা আছে যে কি পাশে রাখলে সেটা আকর্ষণও করবে এবং একে অপরের সাথে যদি জুড়ে রাখা হয় তাহলে সেটাও আস্তে আস্তে চুম্বকে পরিণত হবে, এই রকম যাদের ধর্ম আছে তাদেরকে বা এই সমস্ত পদার্থকে বলা হচ্ছে চৌম্বক পদার্থ। এর উদাহরণ কি? লোহা একটা উদাহরণ, নিকেল একটা উদাহরণ, কোবাল্ট একটা উদাহরণ। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিকর্ষ বলের মধ্যে একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে অভিকর্ষ বল মানেই কিন্তু ওজন। আমরা বলতে পারি অভিকর্ষ বল বা ওজন, মানে ওজনটার বা অভিকর্ষ বল, মানে
ব্যাপারটা কি বলি, অভিকর্ষ বল মানেই তো ওজন। অভিকর্ষ বল মানে কি, পৃথিবী তার সব কিছু কেন্দ্রের দিকে টানছে, এটাকেই ওজন বলা হয়। অভিকর্ষ বলের আর এক নামই হলো ওজন। অভিকর্ষ বলের আর এক নামই হলো কি, ওজন। তার মানে ওজন এক প্রকার বল, কারণ অভিকর্ষ যেহেতু এক প্রকার বল, তার মানে ওজনও এক প্রকার বল। তার মানে বল, ওজন এবং অভিকর্ষ বল, এই তিনটে জিনিসের এসআই একক এবং সিজিএস একক সেম। এসআই একক কী হবে, নিউটন, সিজিএস একক কী হবে, ডাইন। তাহলে একবারে কিন্তু এখানটায় বোর্ডের মধ্যে এটাও হয়ে গেল যে অভিকর্ষ বল, ওজন আর বলের এসআই একক এবং সিজিএস একক হচ্ছে তোমার এই নিউটন আর ডাইন। ক্লিয়ার হলো? এর সাথে আর একটা কথা বলবো যে ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ক্লিয়ার? ভর আর ওজন কিন্তু আলাদা জিনিস। আমরা দোকানে গিয়ে যেটা বলি সেটা কিন্তু মোটেও ওজন নয়, সেটা কিন্তু ভর। মানে 5 কেজি চাল মাপো, 10 কেজি চাল মাপো, সেটা কিন্তু অবভিয়াসলি ভর, ওজন নয়। ভর কি জিনিস, কোন একটা বস্তু, এই পেনটা তৈরি, মানে এই পেনটার মধ্যে, পেনটা তো তৈরি প্লাস্টিক দিয়ে, তো এই যে পদার্থটা দিয়ে তৈরি এবং সেই পদার্থটা কতটা আছে সেটা হলো ওই বস্তুর, পার্টিকুলার বস্তুর ভর। তা আমরা দোকানে গিয়ে যখন যা কিছু মাপি না কেন সেটা কিন্তু ভর মাপি। মানে যা কিছু বলতে সলিড কোনো জিনিস যখন মাপি সেটা কিন্তু ভর মাপা হয়। মানে ভরটা বলতে বোঝাচ্ছে বস্তুটার মধ্যে যতটা পরিমাণ ওই পদার্থটা আছে সেটাই হলো ভর। আর ওজন কি, ওজনটা ভর দেখবে না, ওজনটা হচ্ছে ভেতরের পদার্থটাকে দেখবে না। ভর হচ্ছে টানটা, পৃথিবীর কেন্দ্রের দিকে যে টান, যে বলটা প্রয়োগ করছে, নিজের দিকে যে টানার যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে অভিকর্ষ, এই ওজন, সেটাই হলো ওজন। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে গতি। গতি কি, আচ্ছা বলের অনেক ভাগ হয়, অত কিছু জানা লাগবে না, হালকা পাতলা জানলেই আমাদের হয়ে যাবে, যেটুকু জানা হয়েছে এটুকুই এনাফ। এরপর যেটা জানবো সেটা হচ্ছে গতি বা মোশন। গতি বা মোশন, গতি বা মোশন কি, যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে, যে সমস্ত বস্তু, দেখালো এই একটা পেন আছে, এই বস্তুটা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করছে। মানে কি, মানে এখন দেখালো রাত 8টা বাজে, তাহলে রাত 8টার সময় যেখানটায় আছে এর অবস্থান, যেখানে 8টা 5-এ এর অবস্থান আরেক জায়গায়, অন্য জায়গায় হবে, 5 সেকেন্ড পরেও এর অবস্থান আরেক জায়গায় হবে, 10 সেকেন্ড পরে এর অবস্থান আরেক জায়গায় হবে। অর্থাৎ প্রতিনিয়ত সময়ের সাথে সাথে এর স্থান পরিবর্তন ঘটছে। তার মানে স্থান পরিবর্তন ঘটছে মানে, সময়ের সাথে স্থান পরিবর্তন ঘটছে মানে বস্তুটা একটা গতিশীল বস্তু, এটুকু তো ক্লিয়ার হলো। এই গতিশীল বস্তুর যে অবস্থান আর অবস্থা দুটো আলাদা কথা। অবস্থান মানে লোকেশান, আর অবস্থা মানে ওর যে স্টেট, ওর যে অবস্থা, ওর যে বৈশিষ্ট্য। মানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো আমার অবস্থান, আর আমার দেখালো এখন অবস্থা খারাপ, এই যে ঘেমে যাচ্ছি, এখন আমার অবস্থা খারাপ। এই হচ্ছে ডিফারেন্স অবস্থা আর অবস্থানের মধ্যে। তা এখানটা এই বস্তুটা যখন এই গতিশীল থাকছে, এই গতিশীল থাকা অবস্থাটাকে বলা হচ্ছে গতি বা মোশন। তাহলে গতিশীল থাকা এই অবস্থাটা, অর্থাৎ এইভাবে চলতে থাকছে, এই যে অবস্থা, চলতে থাকা যে অবস্থা, এই চলতে থাকা অবস্থাটাকেই বলা হচ্ছে গতি বা মোশন। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউটনের যে সূত্র, সেটা নিউটনের সূত্র। নিউটন বলে একজন বিজ্ঞানী ছিলেন, তার সম্পর্কে আমার ধারণা যে তার সম্পর্কে মানে ইতিহাস, তিনি কত সালে জন্মেছেন, তার বাড়ি কোথায়, তিনি কেমন কি ছিলেন, এই সম্পর্কে কোনো প্রশ্ন দেবে না সাধারণত আমার মনে হচ্ছে, কারণ এটা সায়েন্সের সাবজেক্ট, ও সায়েন্সের মধ্যে এই সমস্ত দেওয়ার সম্ভাবনা কম। কিন্তু হ্যাঁ, দিতে পারে যে এই সূত্রটি কে তৈরি করলেন, কবে বলের ধারণা কে দিলেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। বাট যে আবিষ্কার করেছে তার বাড়ি কোথায়, তার জন্ম কোথায়, তার জন্ম কত সালে, তিনি কোন জায়গায় পড়াশুনো করেছে, এই সমস্ত দেওয়া মানে অর্থহীন। যাই হোক, যদি স্কুল টিচার বলেন যে হ্যাঁ আমি দেবো, অনেক স্কুল বলে দেয় যে এটা ইম্পর্টেন্ট, তো সেই অনুপাতে যদি বলে তাহলে পড়ে নেবেন, আদারওয়াইজ পড়া লাগবে না। তো নিউটনের যে 3টে সূত্র হয়, তো 3টে সূত্রের মধ্যে প্রথম সূত্রটা আমি লিখে নিয়েছি এবং বোঝাবো এখনই। প্রথম সূত্রটাকেই বলা হয় নিউটনের প্রথম গতিসূত্র, যেহেতু এটা নিউটন তৈরি করেছেন এবং প্রথম সূত্র গতিসূত্র, তাই নিউটনের নাম অনুসরণ করেই বলে দেওয়া হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র। ক্লিয়ার? তো নিউটনের প্রথম গতিসূত্রতে বলা হয়েছে কোনো একটা বস্তু, এরকম একটা স্থির বস্তু আছে, এই স্থির বস্তুর ওপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে ওই স্থির বস্তুটা চিরকাল স্থিরই থেকে যাবে, মানে নড়াচড়া করবে না, ও এরকম স্টপ, মানে একদম রেস্টেই থাকবে।
এবং গতিশীল বস্তু দেখালে এরকম গতি নিয়ে পড়ছে, কোনো একটা বস্তু এইভাবে গতি নিয়ে যাচ্ছে বা পড়ছে, যাই হোক গতিশীল আছে। তো এই গতিশীল থাকাকালীন আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে ওই বস্তুটা, গতিশীল বস্তুটা চিরকাল বা চিরদিন বা সারা জীবন চলতে থাকবে, ও দাঁড়াবে না, ও থামবে না। থামার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করার দরকার, এবং কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য তাকেও বাইরে থেকে বল প্রয়োগ করা দরকার। যেরকম আমি দেখালো একটা গাড়িকে চালানোর জন্য আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, তখনই সেটা চালু হচ্ছে, না হলে কিন্তু চালু হতো না। তাই বলা হয়েছে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে, বা বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একইভাবে চিরকাল গতিশীল থাকবে। ক্লিয়ার? এই যে স্থির বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে এবং গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখা বরাবর এগোতে থাকবে বা গতিশীল থেকে যাবে। এই ধারণাটা থেকে বা এই কনসেপ্টটা থেকে, মানে এই জিনিসটা থেকে তৈরি হয় জাড্ডের ধারণা, বা পাওয়া যায় জাড্ডের ধারণা। জাড্ড কি? জাড্ড কাকে বলে যদি প্রশ্ন দেয় তাহলে বলবো এইটাই, যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা জানি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে ওই বস্তুটা চিরকাল স্থির থাকলে স্থিরই থেকে যাবে এবং গতিশীল থাকলে সেটা চিরকাল গতিশীলই থেকে যাবে। এই ধর্মটাকেই বলা হচ্ছে জাড্ডের ধর্ম বা জাড্ড। তো জাড্ডকে আমরা দুটো ভাগে ভাগ করি। কটা ভাগে? দুটো ভাগে। একটা স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য। কোনো বস্তুর বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে তো সেটা স্থির থেকে যায়। তো এই স্থির থেকে যাওয়ার প্রবণতা বস্তুটার মধ্যে থাকে। তো ওই যে প্রবণতা বা ধর্ম, ওই ধর্মটাকে স্থিতিজাড্য বলে। কি বলা হলো? কোনো একটা স্থির বস্তুর চিরকাল স্থির থেকে যাওয়ার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য। এই হলো সংজ্ঞা স্থিতিজাড্য। তাহলে কি বলা হলো? কোনো স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাওয়ার প্রবণতাকেই বলা হচ্ছে স্থিতিজাড্য। মানে কি? এটা স্থির আছে, একটা বস্তু আছে, এটা স্থির, এর ইচ্ছা যে আমি নড়াচড়া করব না, এ সবসময় চাইবে যে আমি স্থির যেন থাকি, এ সবসময় চাইবে আমি যেন স্থির থাকি, আমি যেন গতিশীল না হই। এটাই হবে এর 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 চাওয়া। এর চাওয়া হচ্ছে এটাই থাকবে, এর ইচ্ছা হবে এটাই, এর গতিশীল হওয়ার ইচ্ছা হবে না। আবার কোনো একটা গতিশীল বস্তু আছে, যে গতিশীল বস্তুটার ইচ্ছা থাকে যে আমি কখনোই স্থির হব না, আমি সবসময় গতিশীলই থাকবো, আমি সবসময় কি থাকবো? গতিশীল থাকবো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরেই ডিপেন্ড করে আমরা বেশ কিছু কনসেপচুয়ালি প্রশ্নও পড়ব, কনসেপ্টের উপরে কনসেপচুয়ালি প্রশ্ন। যাই হোক, গতিজাড্যের ধর্মটা আমি বলে দিয়েছি যে কি, যে কোনো একটা বস্তুকে, কোনো একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থেকে যাওয়ার যে প্রবণতা, তাকেই গতিজাড্য বলে। আমি আরেকবার রিপিট করছি, কোনো একটা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থেকে যাওয়ার যে প্রবণতা, তাকেই গতিজাড্য বলে। এই, আর কিছু তো নেই। ক্লিয়ার? লিখে নেবে, এটা আমি লিখলাম না। তাহলে শুধু মাথায় রাখবে যে স্থিতিজাড্য মানে স্থিতি কথাটা থাকা মানেই রেস্ট বোঝায়। স্থিতির বাংলা হচ্ছে রেস্ট, এই ইংরেজি হচ্ছে রেস্ট। তো রেস্ট নেওয়ার যার প্রবণতা, রেস্ট বলতে কোনো কাজ বাজ না করে পড়ে থাকা, এটাকেই তো রেস্ট বলে। তো রেস্ট আর গতি মানে মোশন আছে, যার মোশন আছে, যে স্থান পরিবর্তন করছে, সেটা হচ্ছে মোশন। তার মানে স্থিতিজাড্য কথাটা যেই বলবে, স্থিতিজাড্য, জাড্য দেখে বুঝবো যে এর প্রবণতা থাকবে একই রকম, মানে চেঞ্জ হবে না। কিসের প্রবণতা? স্থিতি, অর্থাৎ স্থির থাকার প্রবণতা। আর গতিজাড্যের মধ্যে এর একটা প্রবণতা আছে, কেমন প্রবণতা? গতি থাকার প্রবণতা, অর্থাৎ এ কখনো স্থির হতে চাইবে না, সবসময় গতিশীল থাকার চেষ্টা করবে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা জানতে হবে, এর উপরে একটা দুটো তিনটে প্রশ্ন আছে। কোনো যানবাহন হঠাৎ করে চলতে শুরু করলে বা আরম্ভ করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? কোনো একটা যানবাহন দেখালো, বাস আছে বা কিছু একটা আছে, কথার কথা বাস, আমাদের বইতে বাস বলেছে। যেহেতু সবকটা যানবাহনের মধ্যে একই কনসেপ্ট চলে, তাই আমি যানবাহন কথাটা বলেছি। যানবাহন বলতে তো যে কোনো গাড়ি বোঝাচ্ছে, তার মানে সেটা বাস হোক, অটো হোক, ট্রেন হোক, যাই হোক, সেটার উপরে যদি প্রশ্ন করে তো এই রকম প্রশ্নই করবে। যে দেখালো, প্রশ্ন করলো যে কোনো একটা বাসে যাত্রীরা দাঁড়িয়ে আছে, তো সেই অবস্থায় হঠাৎ করে বাসটা চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন?
বাসের দিতে পারে, ট্রেনে দিতে পারে যে ট্রেনে দাঁড়িয়ে আছে তাহলে ট্রেনটা চলতে শুরু করলে পেছন দিকে হেলে পড়ে কেন। অটো দিতে পারে যে অটোতে বসে আছে যাত্রীরা, অটোটা চলতে শুরু করলে তার পেছন দিকে হেলে পড়ে কেন। সেটা যাই দিক একই উত্তর হবে, একই উত্তর। শুধু যানবাহন কথাটা জায়গায় আমরা কি জুড়ে দেবো, প্রশ্নে যে গাড়িটা বলে দিয়েছে সেই যানবাহনটার কথা। যদি ট্রেন বলে দেয় তাহলে ট্রেন উল্লেখ করব, বাস বলে দিলে বাস, অটো বললে অটো। ওকে, তো প্রশ্নটা হচ্ছে যেটা বললাম যে কোনো একটা যানবাহনে হঠাৎ করে চলতে শুরু করলে তাহলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন। কারণ কারণ আমাদের মানুষের দুটো মানে পোর্শন আমাদের এখানটায় বুঝতে হবে। যে দেখালো এই একটা মানুষ আছে, খুব ভালো ছবি, যাই হোক এই একটা মানুষ আছে, মানুষটা ধরো দাঁড়িয়ে আছে বাসে। তো বাসের যে গ্রাউন্ড মানে যে নিচে যে মেঝেটা এর উপরে যেটা দাঁড়িয়ে আছে, মেঝেটার উপরে যেখানটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় তো মেঝেটার উপরে যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে মেঝেটার সাথে এই মানুষটার পা টাচে আছে। তার মানে পায়ের অন্তত বডির এই অর্ধেক অংশ এই নিচের পোর্শনটা একটা মানে যে যখন বাসের মধ্যে দাঁড়িয়ে থাকে বা গাড়ির মধ্যে বসে থাকে বা যেখানে থাকুক না কেন দুটো খণ্ড হয়ে যায় বডি, দুটো খণ্ড হয়ে যায় বলতে দুটো খণ্ডের তখন আমাদের ভাগ করে নিয়ে কনসেপ্টটা বুঝতে হবে যে এই অর্ধেক একটা অংশ আর অর্ধেক একটা অংশ। তো কি হয় যখন বাসটা হঠাৎ চলতে শুরু করে তখন যেহেতু যাত্রীর পা বাসের সাথে লেগে আছে তাই যেহেতু যাত্রীর পা বাসের সাথে লেগে আছে তাই বাস যখন চলতে শুরু করে তখন যাত্রীর পাও চলতে শুরু করে, যাত্রীর পাও চলতে শুরু করে। এই অবস্থায় যাত্রীর বডি মানে শরীরের ওপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থির থাকার প্রবণতা দেখায় বা স্থির থাকার চেষ্টা করে। ওই অবস্থায় যেহেতু স্থির থাকার চেষ্টা করে আর নিচের পা গতিশীল তখন নিচের পা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পেছনে মানে উপরের বডিটা পেছন দিকে হেলে যায়। তো মোদ্দা কথা হলো যে আমি স্ক্রিনে লেখাটা দিচ্ছি যে কিভাবে লিখবে সেটা উঠছে সেটা লিখে নাও। এই হলো প্রশ্নের উত্তর। এরপরে এর একটু বিপরীত প্রশ্ন উত্তর মানে এর বিপরীত একটা প্রশ্ন উত্তর হয়। কি প্রশ্ন উত্তর, যে একটা চলন্ত মানে গাড়ি আছে বা যানবাহন আছে, হঠাৎ করে ব্রেক কষলো, হঠাৎ করে গাড়িটা ব্রেক কষলো। তাহলে ব্রেক কষলে বা ব্রেক মারলে, আমরা চলতি ভাষায় ব্রেক মারলে বলি, তো ব্রেক কষলে বা ব্রেক মারলে আমরা যাত্রীরা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন সামনের দিকে ঝুঁকে পড়ি কারণটা বুঝি। সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ এখানেও সেই সেম কনসেপচুয়ালি হবে, শুধু এটা উল্টে যাবে। যাত্রীর যখন বাসটা বা কোনো একটা যানবাহন চলছে তখন ওই যানবাহনের সংস্পর্শে লেগে থাকা যাত্রীর পাও গতিশীল থাকে, কিন্তু বডির উপরের অংশও গতিশীল থাকে। কিন্তু যখন ব্রেক কষা হয় তখন পায়ের নিচের অংশ মানে পায়ের সাথে যে মেঝেটা লেগে আছে, যেহেতু গাড়ি স্টপ হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে, তখন এই পায়ের অংশটা বা পাটা শরীরের নিচের অংশটাও স্থির হয়ে যায়। কিন্তু বডির উপরের অংশ গতিশীল থাকার চেষ্টা করে বা গতিশীল থাকার প্রবণতা দেখায়। ওই অবস্থায় গতিশীল থাকার প্রবণতা যেহেতু দেখায় তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। এই হলো ব্যাপার, তাছাড়া আর কিছুই নেই। এটাও যদি আমি ভালোভাবে বলি যে স্ক্রিনে উঠছে লিখে নাও, এই হলো বিষয়বস্তু। আরও এরকম প্রশ্ন হয় যে কি পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও সে উড়তে থাকে কেন? পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও সে উড়তে থাকে কেন? তো এর উত্তরটাও আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে বুঝিয়ে দিই। পাখি যখন গতিশীল থাকে, পাখি যখন উড়তে থাকা মানেই তখন সে গতিশীল। এই গতিশীল থাকাকালীন এবার গতিশীল থাকতে থাকতে যখন সে ডানা ঝাপটানো বন্ধ করে দেয়, ডানাটা মেলে থাকে ঠিকই কিন্তু ঝাপটানো বন্ধ করে দেয়, ওই অবস্থায় পাখিটার ওই গতিজাড্যের জন্য গতিশীল থাকার প্রবণতা যেহেতু থাকে তাই কিছুদের এগিয়ে যায়, গতিশীল থাকে, তাই ঝাপটানো বন্ধ করে দিলেও উঠতে থাকে, এই কারণেই, আর কিছুই না। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও হয়ে থাকে। যেরকম সাইকেল চালাতে চালাতে আমরা যদি প্যাডেল করা বন্ধ করে দিই তাহলেও কিন্তু আমাদের সাইকেলটা সাথে সাথে থেমে যায় না, ব্রেক না কষলে সাথে সাথে কিন্তু থেমে যায় না। কেন? কারণ যখন সাইকেল আমরা প্যাডেল করছি তখন তো সাইকেল গতিশীল থাকার জন্য গতিজাড্যের জন্য সাইকেল গতিশীল থাকার প্রবণতা বা গতিশীল থাকার চেষ্টা করে। তার জন্য সাইকেলে প্যাডেল করা বন্ধ করে দিলেও সাইকেলটা কিছু দূর পর্যন্ত এগিয়ে যায়, সাথে সাথে থেমে যায় না। ওকে, এই রকম প্রশ্নেরই বিভিন্ন রকম আমাদের প্রশ্ন এই টাইপের আসে, মানে এর বেশি দেবে না, বাইরে থেকে তোমাদের বইয়ের বাইরে তো প্রশ্ন দেবে না। তো আমি বলবো, আমি হোমওয়ার্ক দিচ্ছি যে 2-3টে প্রশ্ন আমি বানিয়ে দিচ্ছি, সেই প্রশ্নগুলো
নিজে অ্যান্সার বানাবে। প্রশ্নগুলো কি? বাড়ির সিলিং ফ্যান চলতে চলতে বন্ধ করে দিলেও সঙ্গে সঙ্গে ঘোরা বন্ধ হয় না কেন? 1। 2। স্পোর্টসের মাঠে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেকটা দূর থেকে দৌড়ে আসে কেন? ব্যাখ্যা করো। এরকমই আরও একটা প্রশ্ন বলি, সেটা হলো কোনো একটা কোট আছে বা কোনো একটা বিছানার চাদর হোক বা যাই হোক, তোষক, হ্যান ত্যান, এরকম জিনিস কি আমরা যদি তা দেখালো ধুলো জমেছে, আমরা যদি লাঠি দিয়ে আঘাত করি তাহলে ওর থেকে ধুলো ঝরে পড়ে কেন? কারণ আমরা যখন লাঠি দিয়ে ওই চাদরটার উপরে বা ওই তোষকটার উপরে বা যার উপরেই হোক আঘাত করছি, তখন ওই চাদরটা আঘাতের ফলে গতিশীল হয়ে যায়, কিন্তু ওই চাদরের ভেতরে বা তোষকের ভেতরে থাকা ধুলো স্থিতিজাড্যের জন্য স্থির থাকার প্রবণতা দেখায় বা স্থির থাকে। তার জন্য যেহেতু চাদরটা গতিশীল হয়ে গেছে এবং ধুলোটা স্থিরই আছে, তার জন্য ধুলোটা আলাদা হয়ে যায়। যেহেতু স্থির আছে, মানে চাদরটা যখন গতিশীল হয় চাদরটা তো এরকম সরে যাচ্ছে, কিন্তু ধুলোটা তো জায়গায় দাঁড়িয়ে আছে। তো তখন যেহেতু জায়গায় দাঁড়িয়ে আছে আর চাদরটা সরে গেছে, ধুলোটা নিচে পড়ে যাচ্ছে। এই হয় কনসেপ্ট, আর কিছু না। ঠিক আছে, তো এটা একটা প্রশ্ন গেল। আর কিছু জানা লাগবে না। এরপরে আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব, নিউটনের দ্বিতীয় সূত্রে। নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, এই দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে শুধুমাত্র একদম পরিষ্কার আগেই বলে দিচ্ছি, এর কোনো ফার্স্ট ল থেকে যেরকম জাড্ডে ধারণা ফারণা হ্যান ত্যান আমরা পড়েছি, এখান থেকে কিচ্ছু পড়া লাগবে না। এখান থেকে শুধুমাত্র সূত্রটা পড়বো এবং তার যে সমীকরণটা এইটাই পড়বো, আর কিচ্ছু লাগবে না। শেষ। তো এইটুকু শুধু পড়ে নিতে হবে। কি বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র বলেছে, গতিসূত্র বলেছে, কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক হয়, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেই দিকে উৎপন্ন হয়। মানে তো বোঝা যায় না, আমি শিওর, আমি বোঝাচ্ছি। দেখা গেল এই একটা বস্তু আছে। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর আগে আমি একটা শব্দের ভালো মিনিং বোঝাতে হবে, না হলে বোঝা যাবে না। এই যে সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে তোমাদের বা আমাদের ধারণা যে হয়, প্রথমে আমরা যখন এই কথাটাকে শুনি তখন আমরা মনে করি নি যে সমান বোঝায়। না, সমান না, কিন্তু সমানুপাতিক কথার মানে কিন্তু সমান না। কথাটা ভালো করে বুঝো, সমান না। সমানুপাতিক শব্দের অর্থ কেমন হয় সেটা আমি বোঝাই। ধরো এইরকম ব্যাপার যে আমরা যদি খাওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক যদি করি, ঠিক আছে, তো আমরা যদি খাওয়া বাড়িয়ে দিই, আমরা যদি প্রচুর পরিমাণে খাওয়া যদি বাড়িয়ে দিই, তাহলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা যদি খাওয়া কমিয়ে দিই, তাহলে মোটা হওয়ার সম্ভাবনা কি বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। খাওয়া বাড়িয়ে দিলাম তাহলে মোটা হয়ে যাব, খাওয়া কমিয়ে দিলাম তাহলে মোটা হওয়ার সম্ভাবনা আমাদের কমে যাবে। হবে তো তা এই যে অর্থাৎ দুটো যার সাথে সম্পর্ক করা হচ্ছে, এই খাওয়ার সাথে যেহেতু মোটার সম্পর্ক হচ্ছে, তাই যদি খাওয়া বাড়ে মোটাও বাড়বে, মোটা যদি কমে তাহলে খাওয়াও কমবে। খাওয়া বাড়লে মোটা বাড়বে, মোটা কমলে খাওয়া কমবে। তার মানে আমাদের দুটো জিনিসই একসাথে বাড়ছে নয়তো একসাথে কমছে, এই রকম বোঝালে এই দুটো জিনিসের উপরে, দুটো বস্তুর উপরে, মানে দুটো কি বলবো ভ্যালুর উপরে আমরা সরল সম্পর্কে আছে বলতে পারি বা সমানুপাতিক সম্পর্কে আছে বলতে পারি। আর সমানুপাতিক চিহ্ন কেমন হয়? এই রকম, এটাই সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে, আর একটা হয় সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক কি জিনিস? খাওয়ার সাথে যদি আমরা রোগা হওয়ার যদি সম্পর্ক দেখি, তাহলে কি বোঝায়? খাওয়া যদি আমরা বাড়াই তাহলে রোগা কি আমরা মোটা হব না রোগা হব? অবভিয়াসলি রোগা হব। তার মানে খাওয়া যদি বাড়াই তাহলে আমরা রোগা হব। তার মানে খাওয়া যদি আমরা বাড়িয়ে দিই তাহলে রোগা হওয়ার প্রবণতা বা রোগা হওয়ার সম্ভাবনা আমাদের কমে যাবে। তার মানে একটা বাড়ছে আর একটা কমছে, আবার যদি আমরা খাওয়া কমিয়ে দিই তাহলে রোগা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার মানে একটা বাড়ছে আর একটা কমছে, এইরকম যদি সিচুয়েশন আসে তাহলে আমরা বুঝবো যে এই দুটো সম্পর্কের মধ্যে একে অপরের সাথে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। বানানটা পাতিক বানান ওখানে লেখা আছে, পাতিক, ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক মানে যদি বাঁ পাশেরটাও বাড়ে তাহলে ডান পাশেরটাও বাড়বে।
এবার কিভাবে লেখা হয় সেটা একটু বলে দিই। দেখো খাওয়ার সাথে যদি মোটার সম্পর্ক লিখি, যেটা যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক আছে, তাই আমরা এইভাবে লিখতে পারি খাওয়া সমানুপাতিক চিহ্ন মোটা, মোটা, ঠিক আছে। আর যদি খাওয়ার সাথে রোগার সম্পর্কটা লিখি, যেহেতু এটা ব্যস্তানুপাতিক আছে, তাহলে খাওয়ার সাথে সমানুপাতিক চিহ্ন থাকবে, কিন্তু এটা কিভাবে লেখা হয়, 1/, আকারে লেখা হয় 1/রোগা, 1/রোগা লিখবো, 1/রোগা লিখবো। এই জিনিসটা আমি এই পাশে রেখে দিচ্ছি। তো সমানুপাতিক মানে তো বোঝা গেল যে এ পাশেটা বাড়লে ও পাশেটা বাড়বে। তো এইরকম সিচুয়েশন আসবে। বলেছে কোনো একটা বস্তুতে প্রযুক্ত বল, এই একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করছি, এই দিক থেকে বল প্রয়োগ করছি, তা বলেছে বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর, বস্তুর যা ভেতরে যা বস্তুটা যেটা দিয়ে তৈরি, প্লাস্টিক, এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি, তার মানে এর মধ্যে যতটা পরিমাণে প্লাস্টিক আছে, অর্থাৎ এই বস্তুটা যে জিনিস দিয়ে তৈরি, সেই যে পদার্থটা, সেই পদার্থের পরিমাণ এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক হয়, এবং গুণফলের সাথে সমানুপাতিক হয়। মানে কি বলেছে, মানে প্রযুক্ত যে বলটা, এই যে এফ, এই এফের সাথে বস্তুর মধ্যের বা বস্তুর যা ভর এবং বস্তুতে উৎপন্ন যে ত্বরণ, সেটা এই এফের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা সমানুপাতিক চিহ্ন এইভাবে লিখতে পারি, এফ সমানুপাতিক কার সাথে, বস্তুর যা ভরকে এম দ্বারা লেখা হয়, এম ইন্টু বস্তুর ত্বরণ, তাই এ দ্বারা লেখা হচ্ছে এ। তার মানে এফ এর সাথে সমানুপাতিক সম্পর্ক আছে এম ইন্টু এ, এম মানে বস্তুর ভর, মাস, ভরের ইংরেজি হচ্ছে মাস, ভরের ইংরেজি কিন্তু ওয়েট না, ওয়েট হচ্ছে ওজনের ইংরেজি, ভরের ইংরেজি হচ্ছে মাস, আর ওয়েট হচ্ছে ওজনের ইংরেজি। তো এখানে ওজন সম্পর্কে কোনো কথাই আসবে না, এখানে মাস মানে ভর। আর এ ফর অ্যাক্সেলারেশন, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণকে আগের ক্লাসে বলা হয়েছে যে হঠাৎ করে বেগ বৃদ্ধি, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে, মানে খুব কম টাইমের মধ্যে হঠাৎ করে বেগ বৃদ্ধির ঘটনাকে ত্বরণ বলে। তার মানে হঠাৎ করে বেগ বৃদ্ধি ঘটবে, একটা বস্তু আছে, সেই বস্তুর যা পরিমাণ, ওর যা ভর আছে, তার সাথে যে ওর যে বেগ হঠাৎ করে বৃদ্ধি ঘটবে, সেইটা বলের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকবে। সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে এবং সমীকরণ আকারেও লেখা হয়েছে, এবং মানে আমাদের সূত্রতেও বলা হয়েছে। তো সমানুপাতিক হয়, এবং তার সাথে যেটা লেখা রয়েছে যে বল যেদিকে প্রযুক্ত হয়, মানে আমরা যদি এই বস্তুটা আছে, বল যদি এই দিকে প্রযুক্ত করি, মানে এই দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে ত্বরণ সেই দিকে উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যদি গাড়ি চালাতে চাই, আমরা দেখো সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমরা তো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আমরা সামনের দিকে ফার্স্ট গিয়ারে দিয়ে বা সেকেন্ড গিয়ারে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো, তাই না? যদি ব্যাক গিয়ারের দিকে, মানে ব্যাকের দিকে যেতে চাই, তাহলে আমরা পেছন দিকে যেতে চাইলে ব্যাক গিয়ারে দেবো। তার মানে আমরা যেই দিকে বল প্রয়োগ করবো, আমরা তো সেই দিকে যাবো। আমি কোনো একটা, এই পেনটা যদি আমি সামনের দিকে এগিয়ে দিতে চাই, তাহলে আমি পেছন দিক দিয়ে ওই সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য ঠেলা দেবো। তার মানে সেই দিকেই এর ত্বরণটাও উৎপন্ন হবে, ওই দিকেই ত্বরণ উৎপন্ন হবে, এইটাই বলেছে, আর কিছুই নেই। তো এই হলো ফান্ডা, সেকেন্ড সূত্রে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এটাই বলেছে, আর কিছু নেই এখানে বলার। শুধু আমাদের মাথায় রাখতে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাকে বলে, মানে এই সংজ্ঞাটাকে বা বিবৃত করে বলে দিতে পারে যে কোনো গতিশীল কোনো বস্তুতে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটু কনসেপচুয়ালি জিনিস, এবং বলতে পারে যে সমীকরণটি লেখো। তা সমীকরণ মানে এই দুটো লাইন লিখে দেবে, যে প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর গুণ বস্তুতে উৎপন্ন ত্বরণ। নিচের লাইনে লিখবে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানটায় পয়েন্ট দেওয়া মানে কিন্তু এখানে গুণ বোঝানো হয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, মানে গুণ বোঝানো হয়েছে। গুণ দিলে তো এক্সের মতো লাগবে অনেকটা, তার জন্য পয়েন্ট দেওয়া যায়। আমরা এবিসিডির মধ্যে আমরা পয়েন্ট দিয়ে গুণ আকারে বোঝাই, ঠিক আছে, ডট দিই। তো বিবৃতি করতে বললে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এই নীল কালি দিয়ে, সবুজ কালি দিয়ে যে লেখাটা আছে, এই পুরোটা লিখতে হবে। আর সমীকরণ বিবৃত করতে বললে এই লাইনটা লিখবে অতএব দিয়ে, এবং তারপরে এই লাইনটা লিখে এরকম একটা ছক করে দেবে। এনাফ। 3 মার্কসের এইটুকু লেখার জন্য 2 মার্কস, আর এইটুকু লেখার জন্য 1 মার্কস, মোটামুটি 3 মার্কসের কোশ্চেনে এটা দিতে পারে। নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলেছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেকটা ক্রিয়া কাজেরই সমান ও বিপরীতমুখী বলতে, সমান বলতে একদম ইকুয়াল পরিমাণ হবে। মানে আমি যতটা পরিমাণে একটা জিনিসকে ঠেলবো
মানে আমি দেখালো কাউকে ঠেলছি, তাহলে তাকে আমি যতটা পরিমাণে বল প্রয়োগ করে ঠেলবো সেও আমাকে ততটা পরিমাণে বল প্রয়োগ করে ঠেলছে। তার মানে ইকুয়াল বল প্রয়োগ, অর্থাৎ সমান পরিমাণ, ঠিক আছে। এবং বিপরীতমুখী, মানে আমি তাকে যতটা ঠেলছি সে আমার দিকে ঠেলছে, তার মানে সে তার বিপরীতমুখী আমাকে ঠেলছে, এটা হলো বিপরীতমুখী। একটা প্রতিক্রিয়া বল আছে, এটা বলেছে যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। মানে আমি যদি এই বোর্ডটাকে এখন ঠেলি, বোর্ডটাকে যদি ঠেলি, তাহলে বোর্ডকে আমি যতটা বল প্রয়োগ করে ঠেলবো বোর্ডও আমাকে ততটাই বল প্রয়োগ করে ঠেলবে। এটাই নিউটনের তৃতীয় গতিসূত্রে মূলত বলা হয়েছে। আর ক্রিয়া বল কোনটা আর প্রতিক্রিয়া বল কি জিনিস সেইটা এখানটায় বলেছি, যেটা হালকা বুঝলেও হয় না বুঝলেও হয়। এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট কনসেপ্টের জন্য জাস্ট এখানটায় লেখা হয়েছে। আদারওয়াইজ এটা কোনো দিনও পরীক্ষায় আসবে না যে ক্রিয়া বল কাকে বলে, প্রতিক্রিয়া বল কাকে বলে, লেখো এরকম দেবে না। দিতে পারে নিচের এখানে যে দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্ন থেকে। ক্রিয়া বল কাকে বলে বলেছে একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রথম বস্তু দ্বারা প্রযুক্ত বলকে ক্রিয়া বলে। মানে ধরো আমি বল প্রয়োগ করছি, তো আমি বল প্রয়োগ করবো, তো আমি দেখালো এই বোর্ডটার উপরে বল প্রয়োগ করছি, তাহলে আমি হলাম আমি একটা বস্তু আর ওই একটা বোর্ড একটা বস্তু। তো আমি যে বস্তুটা, মানে আমি তো প্রথমে বল প্রয়োগ করছি, তার মানে আমি ক্রিয়া বল প্রয়োগ করছি। আর তার পরিপ্রেক্ষিতে বোর্ড আমাকে যে বলটা দিচ্ছে সেটা হলো প্রতিক্রিয়া বল, ওখানে লেখা রয়েছে, নিজে পরিণাম। নিচের যে দুটো প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্ন আমি প্রশ্নটা পড়ছি এবং জাস্ট উত্তর বলে দিচ্ছি। বলেছে যে আমাদের হাঁটার সময় নিউটনের তৃতীয় গতিসূত্র কিভাবে সাহায্য করে। আমি একটু কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি। আমরা যখন হাঁটি তখন কেমনভাবে হাঁটি, সামনের পা, একটা পা সামনের দিকে এগিয়ে যায় আর একটা পা পেছন দিকে যায়, এরকমই তো হয়। সামনের পা একটা পা সামনের দিকে এগোয় আর একটা পা পেছনে থাকে। তো আমরা সামনের দিকে একটা পা সামনে এগিয়ে দিই, কখন কিভাবে এগিয়ে দিতে পারি, যখন পেছন দিকে মাটির উপরে বা মেঝের উপরে যখন আমরা একটা পা দিয়ে বল প্রয়োগ করে বা চাপ দিয়ে আমরা আর একটা পা সামনের দিকে এগিয়ে দিচ্ছি, মানে এইভাবে একটা পা দিয়ে এইভাবে বল প্রয়োগ করছি এবং সামনের দিকে আর একটা পাকে এগিয়ে দিচ্ছি। তার মানে এই যে একটা পা দিয়ে আমরা যখন মাটির উপরে বল প্রয়োগ করছি মানে ক্রিয়া করছি, সেই পরিপ্রেক্ষিতে মাটি ওই পায়ের উপরে একটা বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, মানে বিপরীত একটা বল প্রয়োগ করছে এবং সমান। অর্থাৎ আমি যতটা বল প্রয়োগ করছি মাটি আমার পাকে একদম সেম পরিমাণ বল প্রয়োগ করছে এবং বিপরীতমুখী, তার জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, হেঁটে যেতে পারছি। ঠিক আছে, যে সেই অ্যান্সারটা তুমি নিজে দেবে। আর এই হাঁটার কনসেপ্টের যে উত্তরটা সেটা আমি স্ক্রিনে দিচ্ছি একটু পরে। যে নৌকা থেকে নামার সময় নৌকা পেছন দিকে সরে যায় কেন, এই প্রশ্নটার উত্তর নিজে অ্যান্সার করবে। আরেকটা প্রশ্ন হয় যেটা, মাছ সাঁতার কাটে কিভাবে। মাছ পেছন দিকে তো লেজ নাড়াচ্ছে, ওই সিচুয়েশানে লেজটা দিয়ে মাছ জলের দিকে আর কি, পেছনের যে জলটা আছে লেজের কাছের সেই জলে বল প্রয়োগ করে এবং সেই জলটা সেই মাছের লেজের উপরে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, তখন মাছ সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে,